আমার নাম আফরিন সুলতানা রায়ার ফুপি। আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সিডিএ ভবন, হিসাব ভবনে আমি কর্মরত ছিলাম। আমি দীর্ঘ 36 ইয়ার্স 36 বছর আমি জব করেছি। আলহামদুলিল্লাহ, সততার সাথে, নিষ্ঠার সাথে, অনেক স্যাটিসফাইড আমি চাকরি করে, অনেক অনেক অনেস্টলি আমি কাজ করতে পেরেছি, মানুষের সেবা দিতে পেরেছি, এখনও দিয়ে যাচ্ছি। আমাকে একটু জনপ্রিয়তা ছিল একটু বেশি। আমি আল্লাহ তাআলা অনেক উপকার করাইছে আমাকে দিয়ে মানুষের। এখনও আমাকে রিকোয়েস্ট আসে, এখনও আমাকে ফোন করে বলে আপনার জন্য দোয়া করি, আপনি এটা করছেন ওইটা করছেন। আমি খুবই সন্তুষ্ট আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। জন্ম তারিখ ও 1971 সালে আপনি কোথায় বসবাস করছিলেন অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমার জন্ম তারিখ 1/10/63। 1971 সালে আমি নেত্রকোনা জেলার আটপাড়া থানায় বসবাস করছিলাম। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনার বয়স কত ছিল? সে সময় আপনার পারিবারিক অবস্থা কেমন ছিল? যুদ্ধ চলাকালীন আমার বয়স আনুমানিক 8+ এরকম ছিল। আর পারিবারিক অবস্থা মোটামুটি সচ্ছল। বাবা থানা মেডিকেল অফিসার ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনার দৈনন্দিন জীবন কেমন ছিল? আমি তখন স্কুলে পড়তাম, বাসা থেকেই যাতায়াত করতাম, পরিবার প্রতিবেশী সবাই মিলেই থাকতাম। খেলাধুলা ছিল তখন কাজ, আমার অন্য কোনো কাজ ছিল না। যুদ্ধে আপনার পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলেছিল? তখন আমার বড় 4 বোন ছিল। আর তারপরে আমার বাবা অনেক টেনশনে ছিলেন। তখন আমরা বড় ভাই বোনদের নিয়ে অনেক চিন্তিত ছিলাম। আমরা ঘরের ভিতরেই থাকতাম। তো চলাকালীন আপনি ও আপনার পরিবার কিভাবে খবর বা তথ্য পেতেন? এমন কোনো সূত্র কি ছিল যেটিকে আপনি বিশ্বাস করতেন বা অবিশ্বাস করতেন? হ্যাঁ, এটা আমার ভাই ছিলেন একজন, আমার বড় ভাই। ও বাইরে থাকতো, ওর প্রবলেম ছিল না। তখন ওর কাছ থেকে কিছু তথ্য পেতাম, কোথায় গুলি হচ্ছে, কোথায় আগুন জ্বলতেছে, সব এই তথ্যগুলো ওইভাবে পেতাম। ওর গুলির শব্দে টের পেতাম, আগুনের পোড়ার শব্দে অনেক বিকট শব্দ হচ্ছিল, একটা বাস্ট হচ্ছে, পুড়ে যাচ্ছে, অনেক বিকট শব্দেও বুঝতে পারতাম যে এরকম ওরা আশেপাশে কোথাও কাছাকাছি এসে গেছে। এইভাবে আমরা মোটামুটি জানতে পারতাম। আপনি কি কোনো সরাসরি সহিংসতা বা সামরিক অভিযানের ঘটনা প্রত্যক্ষ করেছেন বা অভিজ্ঞতা লাভ করেছেন? হ্যাঁ, আমার 2 চাচা, খোকন, রোকন, ওনারা সেই মোহনগঞ্জ থেকে যুদ্ধ করতে করতে আমাদের বাসা অবধি চলে আসেন এবং 2 জনের হাতে 2টা রাইফেল বন্দুক ছিল। তারপরে আমরা স্বাভাবিক ছোট ছিলাম, আমরা বললাম ফাঁকা গুলি করে গুলির খোসাগুলো আমরা নিয়ে তারপরে খেলাধুলা করার জন্য ওনাদেরকে বললাম। তখন ওনারা নিজেই যুদ্ধ করতে করতে আমাদের এখানে আসছেন। আমাদের খুব ফিল হচ্ছিল, ওনাদের দেখে গর্ব হচ্ছিল। ওনারা দেশের জন্য যুদ্ধ করতে করতে আমাদের বাসা পর্যন্ত চলে আসছে। তারপরে গুলি করার পরে ওই খোলসগুলো নিয়ে আমরা খেলা করেছিলাম। এই একটা অভিজ্ঞতা ছিল আমাদের তখন। তো চলাকালে কি আপনার পরিবারকে পালিয়ে যেতে বা আশ্রয় নিতে হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে কোথায় গিয়েছিলেন এবং সেই যাত্রাটি কেমন ছিল? যুদ্ধ চলাকালে আমাদের স্থানান্তর হয়ে গেলাম আমরা, এবং সেটা আমার ফুপুর বাড়ি মোহনগঞ্জ থানার করাচপর গ্রামে আমরা আশ্রয় নিয়েছিলাম। ফুপুর ওখানে ছিলাম অনেক দিন, এবং ওইটা একটু বাইরের দিকে ছিল বলে আমরা ওখানে সেফ থাকার জন্য চলে গেলাম। সেখানে আপনারা নৌকা করে গিয়েছিলেন? নৌকা করে গিয়েছিলাম। যুদ্ধ চলাকালীন সময়ে আপনার চারপাশে নারী ও শিশু কি ভূমিকা পালন করেছিলেন? তাদের প্রতিদিনের টিকে থাকার সংগ্রাম কেমন ছিল? এই কথাটা আমাকে নারী পুরুষ বলতে আমাদের বাসার ভিতরেই একটা এমন পরিবেশ ছিল। আমার বড় বোন, আমরা তখন ছোট ছিলাম, শিশু বলা যায়। তখন আমাদের টিকে থাকার জন্য, যেমন আমার বাবা আমাদের জন্য খাবার নিয়ে আসতেন, আটা, তারপরে অন্য খাবার দাবার সব। আমার মা বোনকে দেখেছি তারা একদম অনেক স্তূপ করে রুটি বানাতেন, সেকতেন, রুটি ভাজি করে তারপরে তাদের সঙ্গে সবজি সহ আমার বাবা মুক্তিযোদ্ধাদের দিয়ে আসতেন, এবং মোটামুটি তাদের টিকে থাকার জন্য
আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। এইভাবে সেবা করার সুযোগ আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে দিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম বিধায় আমরা শুধু এটুকু মনে করতে পারতেছি। সেই সময় আপনার কি মনে আছে কোনো সাহসিকতা, সহানুভূতি বা বিশ্বাসঘাতকতার গল্প প্রতিবেশী, বন্ধু বা অচেনা কারো কাছ থেকে? হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে তখন আমরা আমাদের বড় 4 বোন ছিলেন, দরজা বন্ধ করে সারাদিন বন্ধ করেই থাকতেন। এটা বাইরে জানাজানি হয়ে যায়। আমার বাবা খাবারগুলো দিতেন মুক্তিযোদ্ধাদের, সেইটাও মানে আর্মিদের সেনাবাহিনী পাকিস্তানিদের কানে চলে যায়, যার জন্য আমাদের কে বা কারা যেন ওদের কাছে আমাদের গোপন কথাগুলো বলে দিয়েছিল, যার জন্য আমাদের একটু অনেক বিশ্বাসঘাতকতার কাজ করেছিলেন ওনারা, যারা বলেছিলেন। সেটা আমার এখনও মনে পড়ে। তখন আমরা অনেক 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 সাহসিকতার সাথে আল্লাহর সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে আমরা সেটা মোটামুটি প্রোটেস্ট করতে পেরেছিলাম আর কি। আপনার এলাকায় এমন কোনো বড় ঘটনা কি ঘটেছিল যা আপনার মনে গেঁথে আছে, এবং আক্রমণ, মিছিল, সামরিক অভিযান বা প্রতিরোধের ঘটনা? হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে আমাদের বাইরের যে ড্রয়িং রুমের পাশ দিয়ে যে দরজাটা, এটা আমরা সবসময় বন্ধ করে রাখতাম। হঠাৎই কি খোলা ছিল হয়তো বা, তখন আর্মিরা মানে ঢুকে যাচ্ছিল প্রায়, কিভাবে যেন তারা আল্লাহ তাআলার ইচ্ছায় মনে হয় তারা আর ওইটা পারে নাই। এই ঘটনাটা আমার তখন মনে হচ্ছে অনেক কিছু হতে পারে বাসার ভিতরে ঢোকার পরে, তখন এটা পারে নাই। কিন্তু আরেকটা ঘটনা হলো আমার বাবা যে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন, সেটা জানার পরে আমার বাবাকে নিয়ে মানে গুলি করার মানে আদেশ দিয়ে দেয় অলরেডি, যে ও মুক্তিযোদ্ধাদের খাবার দিত। তখন একজন ওনাদের ভিতর থেকে একজন, কেউ বলেছিলেন না উনি অনেক ভালো মানুষ, হ্যাঁ, ওনাকে গুলি করা ঠিক হবে না। এই কথাটা আমার এখনও মনে পড়ে। সেদিন হয়তো আমার বাবার একটা কিছু হতে পারতো। আল্লাহ তাআলা অনেক সাহায্য করেছেন ওই মুহূর্তটায়। সেই সময়ের এমন কোনো স্মৃতি বা অনুভূতি আছে যা এখনো সবচেয়ে বেশি মনে গেঁথে আছে, কেন? সেই সময়ের স্মৃতি অবশ্যই মনে থাকার কথা, অনেক মনে আছে স্মৃতি। তো আমি একটা বলতেছি, আমাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল ছিল, মাঝখানে একটা বাংকার করা হয়েছিল মাটি খুদে, হ্যাঁ, এল প্যাটার্ন। এখন এল প্যাটার্নের হওয়ার পরে আমরা সবাই ঢুকে গেলাম, আমাদের মধ্যে কোনো বাতাস নাই, আলো নাই, একটা গর্তের মধ্যে এল প্যাটার্নের ভিতরে আমরা ছিলাম। উপরে ছিল ঢাকনা, মানে বাংকার যেটাকে বলে আর কি। তারপরে আমার বড় ভাই তো একদম ভিতরের দিকে চলে গেছিলো। বাস্তব কথা বলবো আমি এখন একটা, ওর তখন ওয়াশরুমের প্রয়োজন ছিল। ও তখন এমন ভিতরে, ও বের হয়ে যে ওয়াশরুম করবে সেটাও পাচ্ছিল না। আমি এখনও ভুলবো না, এই ছোটো মানুষ, আমার এখনও মনে আছে, আমার ভাইয়া অনেক কষ্ট পাচ্ছিল, ও বেরও হইতে পারছিল না বা ওয়াশরুমে যেতে পারছিল না। এই স্মৃতি আমি কখনোই ভুলতে পারি না। এবং কেন এই জন্যই ভুলতে পারছি না, এমন একটা পরিস্থিতি, একটা গর্তের মধ্যে সবাই বসে আছি, এতগুলা মানুষ, এই গর্তের মধ্যে কিভাবে বসেছিলাম। আরেকটা কথা, আমরা যখন 7 বোন 3 ভাই আমরা, তখন আমার ছোট ভাইটা হয়নি, তখন আমরা একটা ছোট্ট একটা নৌকা, সাঁকো একটা নৌকা, একদম ডিঙ্গি নৌকা বলা যায়, এটার মধ্যে আমরা 12-13 জন মানুষ নৌকা দিয়ে পার হয়েছিলাম একটা খাল। কিন্তু সেটা চারপাশেই পানি, শুধু নৌকার যে পাশগুলা একটু ভেসে ছিল। আল্লাহ তাআলা কিভাবে আমাদের বাঁচিয়েছে এখন ভাবতে গেলে অনেক অবাক হয়ে যায়। মুক্তির দিনটি 16 ডিসেম্বর 1971, তখন আপনার জন্য কি অর্থ বহন করছিল এবং আপনার কাছে এর মানে কি? আসলে এই দিনটার কথা আমি কখনোই ভুলবো না, যতদিন বেঁচে থাকবো। 16 ডিসেম্বর আমরা বাসা থেকে বের হলাম স্বাধীনভাবে, তো কোনো ভয় নাই, মানে ভিতরটা হালকা হয়ে গেছে একদম। আমরা আমাদের নিজের দেশে এখন আমরা স্বাধীন, এবং মনে হচ্ছে 9 মাস পর আমরা পুরা ভিতরটা আমাদের হালকা হয়ে গেছে। এতদিন আমরা একটা চাপা ক্ষোভে ছিলাম, ভিতরে ভয়ে ছিলাম, সেটা আমাদের ভিতরে মানে বের হয়ে মনে হচ্ছিল আমরা আসলেও এখন আর কোনো কিছু পিছনে তাকাতে হবে না, আমরা এখন স্বাধীন এবং যুদ্ধ থেমে গেছে, আমরা জয়ী হয়েছি। এটা সারা জীবনে আমি ভুলব না। যুদ্ধের পর আপনার জীবন ও আপনার সম্প্রদায় কিভাবে বদলে গিয়েছিল?
পুনরুদ্ধার কি সহজ ছিল নাকি ক্ষতগুলো দীর্ঘস্থায়ী ছিল? আসলে দীর্ঘ 9 মাস বন্দি জীবন, যুদ্ধের মধ্যে থাকার পরে স্বাভাবিক স্বাধীনতার পর আমাদের অবশ্যই জীবনধারা বদলে গেল, কিন্তু সেটা এত ক্ষত জায়গাগুলো আমাদের দীর্ঘ দিন ভিতরে ছিল। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ তখন এই চেঞ্জ হইতে বেশ কিছুদিন সময় লেগেছিল। আমাদের ভিতরের গুলা স্মৃতি কথাগুলো অনেক দিন মনে ছিল, টাইম লেগেছিল। আপনার কি মনে হয় যে নতুন প্রজন্ম 1971 সালের ঘটনা ভালোভাবে বোঝে? আপনি কি তাদের জানতে বা বুঝতে দিতে চান? নতুন প্রজন্ম এখন আসলে এটা স্বাভাবিক। আমি এখন মা, আমার তখন আমি ছোট ছিলাম। আমি আমার ছেলেদের মেয়েদেরকে আমি তাদেরকে যদি বোঝাতে পারি, তারা যদি আসলে অনেকে স্টাডি করেছে, অনেক কেউ এটা জানতে চায় না। আগ্রহ, যার যত বেশি আগ্রহ সে ততটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে ভিতর থেকে। আর আমিও চেষ্টা করেছি আমার সন্তানদের মধ্যে এটা বোঝানোর, কিন্তু মোটামুটি তাদের ভিতরে দেওয়ার চেষ্টা করেছেন। তারাও স্টাডি করেছে, বেশ কিছুটা বুঝে, কিন্তু আসলে এটা জানতে যাদের আগ্রহ কম, জানার ইচ্ছে নেই, তাদের মধ্যে একটা বিন্দু মাত্রও নাই। এবং সেটার জন্য আমার মনে হয় অভিভাবক দায়ী। আমি তখন ছোট ছিলাম, আমার সন্তানদের সেটা আমি যদি না জানাই, স্টাডি করলেও আমার বাস্তব অভিজ্ঞতাগুলো তাদেরকে শেয়ার করতে পেরেছি, তারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে। বিধায় আমার মনে হয় সবারই এরকম কিছু কিছু আছে, ম্যাক্সিমাম জিনিসগুলো বুঝতে পারে, জানতে পারে মোটামুটি। আবার এটা আগ্রহের উপরে নির্ভর করে। আপনার কি মনে হয় আজকের তরুণরা সত্যিকার অর্থে 1971 সালের বিষয়টি বোঝে? আপনি কি মনে করেন এটি শেখানো বা স্মরণ করার ক্ষেত্রে কি অনুপস্থিত? আজকে তরুণরা সত্যিকার অর্থে এটা বুঝে বলবো না, এটা আসলে অরিজিনালি একটা যে মানে জেনুইন একটা জিনিস ছিল, সেটা মোটামুটি অনেকটাই ঘোলাটে হয়ে গেছে, পুরাটা নাই আগের মতো। এবং সেটা স্কুল, কলেজ, অভিভাবক সবাই যাদের শেখানোর ব্যাপার আছে, সেটা যদি তাদের ভিতরে দিতে পারতো, আমার মনে হয় তাহলে এই জিনিসগুলা আরও জানতে পারতো, সবাই বুঝতে পারতো। কিন্তু সেভাবে তারা জানতেও চায় না, তাদেরকে সেভাবে বোঝানো বিকৃত হয়ে গেছে অনেকটাই। যার জন্য এটা এর আগেও বলেছি আমি এই ব্যাপারে, এটা এরকম স্বাভাবিক। আপনি যখন আজকের বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন, তখন কি আপনি 1971 সালের আদর্শ ধারাবাহিকতা দেখতে পান নাকি এক ধরনের বিচ্যুতি দেখতে পান? আসলে আজকের বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখে অনেক দুঃখ হয়। এটা হলো আদর্শের তো বিন্দু মাত্র নাই কারোর মধ্যে, ধারাবাহিকতা দেখতে প্রশ্নই আসে না। বিচ্যুতি একদমই হয়ে গেছে, এটা কিছুই নাই। মানুষের মধ্যে এখন লোভ লালসা বেশি এসে গেছে, স্বার্থপরতা। আগের মানুষ 71 সালের যে মুক্তিযোদ্ধারা ছিল, তারা নিঃস্বার্থ, মানে কোনো স্বার্থ দেখিনি, তারা শুধু নিজেরাই শহীদ হয়েছে, নিজেরাই মারা গেছে। কিন্তু এখন ওটা আর এখনের প্রজন্মতে কখনোই এটা না, শুধু লোভ লালসা, স্বার্থপরতা বিন্দুমাত্র নাই আমার মনে হয়। আপনার কি মনে হয় 1971 সালের সংগ্রাম যেমন স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার আজ পূর্ণতা পেয়েছে? কেন মনে হয় বা কেন মনে হয় না? স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার পূর্ণতা পেয়েছে এটা তো বলাই যাবে, বলার অপেক্ষা রাখে না। কারণ এখন তখন যে একটা পরিস্থিতি ছিল, মানুষের মন মানসিকতা এখন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে মানুষের, যার জন্য পূর্ণতা পেয়েছে বলবোই না আমি এটা। আর এখন কেন মনে হচ্ছে যে হয় নাই, কারণ আগের যে 71-এর যুদ্ধের সঙ্গে অন্য কোনোটার তুলনা চলে না। ওইটা দেশ স্বাধীনের ব্যাপার ছিল। এর আগে অনেক আন্দোলন হয়েছে, এটা ছিল একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ করে পুরো দেশটা স্বাধীনতা অর্জন করা। এটা পূর্ণতা তখনই ছিল, এখন এটার বিন্দু মাত্র না। এখন অনেক ঘোলাটি হয়ে গেছে, এটা অনেক আগের মতো পূর্ণতা পায় নাই আমার মনে হয় না। এই জন্য আমার মনে হচ্ছে যে এটা পূর্ণতা পায় নাই, আগেই ছিল, এখন এটা বিন্দু মাত্র নাই।
আপনি যখন বর্তমানে সহিংসতার প্রতিবাদ বা রাজনৈতিক অস্থিরতা দেখেন তখন আপনার কেমন লাগে? সেগুলি কি আপনাকে 1971 সালের কিছু মনে করিয়ে দেয়, নাকি এগুলো একেবারেই আলাদা মনে হয়? এখন বর্তমান সহিংসতা প্রতিবাদী রাজনৈতিক যে অস্থিরতা আমার ভালো লাগে না, কারণ এখানে প্রতিটা ব্যাপারে স্বার্থতা, তারপরে একটা কেমন একটা ক্ষমতার একটা লোভ, মানুষের হানাহানি, মারামারি। এবং যখন দেশ স্বাধীন হয় 71 সাল, তখন তো মানুষ কোনো স্বার্থ দেখেনি। যারা আসছে ম্যাক্সিমাম যারা যুদ্ধ করেছে তারা সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে মা বাবাকে রেখে আসছেন, এবং লুঙ্গি পরা মানুষই ম্যাক্সিমাম ছিলেন ওইখানে। যারা অরিজিনালি যুদ্ধ করেছেন প্রতিটা ঘর থেকে, তারা কেউ কোনো স্বার্থ দেখেনি। তারা হয় ঘরে ফিরবো, না হয় না ফিরবো, তারা একদম দেশের জন্য করে মরে গেছেন। তারা কখনো বলে যে, তাদের ফ্যামিলিও এমনও আছে কেউ বলে না কখনো মুক্তিযুদ্ধে। আমি আরেকটু বলবো, আমার 2 চাচা যে যুদ্ধ করেছিলেন, আমি চাচাদের প্রশ্ন করেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে যে, চাচা এত যুদ্ধ করলেন আপনারা, কখনো তো মুক্তিযুদ্ধ বললেন না, একটা সার্টিফিকেটও নিলেন না। তখন চাচারা বলছিল, না না, এগুলো বলতে হয় না, এটা বলবা না, আমরা তো যুদ্ধ করেছি দেশের জন্য, আমরা এটা কেন প্রচার করতে যাব। এতটুকু আমার এখনও মনে পড়ে, হ্যাঁ, এখনও মনে করায় দেয়। এবং একেবারেই আলাদা এখন এরকম মন মানসিকতার মানুষ মনে হয় না রয়েছে। আগে যেটা ছিল সেটা 71 তার মধ্যে কোনো কিছু আসবে না। কিছু মানুষ বলেন যে 1971 অতিরিক্তভাবে রাজনৈতিকরণ হয়ে গেছে। আপনি কি একমত নাকি দ্বিমত? আপনি কি পরিবর্তন দেখতে চান? হ্যাঁ, তা তো অবশ্যই দেখতে চাই পরিবর্তন, সবাই পরিবর্তন চায়। আর রাজনীতিবিদরা এই 71 সালকে মানে আসলে যখন তারা বয়স্ক যারা ছিলেন, তাদের কথা এখন এই জেনারেশন নিতে চায় না, বলে যে এটা কিছু বুঝে না, জানে না। কিন্তু অরিজিনালি যারা যুদ্ধ করেছে বা 71 সালে তাদের যে ত্যাগ, এগুলো এখন সোজা কথা রাজনৈতিক অস্থিরতা দেখে মনে হয় যে আগের যে 71 সালে যারা দেশের জন্য করেছেন তাদের কোনো মূল্যায়ন নাই, কোনো মূল্য নাই, মুক্তিযোদ্ধারও অভাব নাই। মুক্তিযোদ্ধা অরিজিনালি যারা, তারা কখনোই দাবি করবে না যে আমি দেশের জন্য করেছি, আমি নিজে মুক্তিযোদ্ধা। অরিজিনাল মুক্তিযোদ্ধা তো নিঃস্বার্থ, সে কেউ কাউকে বলেনি যে তুমি যুদ্ধে যাও। তারা স্বইচ্ছায় গিয়েছেন, স্বইচ্ছায় ত্যাগ করেছেন, তারা স্বইচ্ছায় তারা দেশের জন্য যুদ্ধ করেছেন, তারা প্রকাশ করতে চায় না। কিন্তু এখন এই অনেক কিছু মনে করায় দেয়, এটার সঙ্গে এটার কোনো তুলনায় চলে, একেবারে আলাদা, একেবারে ওই 71-এর সঙ্গে এখন এর কোনো আমি মিল পাই না। আরও একটা জিনিস, এখন আসলেও মুক্তিযোদ্ধা বলে সবাই রাজনীতি করছে, ঢুকছে, কিন্তু জেনুইন যারা, তারা কখনোই এইভাবে দাবি করবে বা ইলিগেলভাবে মুক্তিযোদ্ধা হয়ে দেশে কর্তৃত্ব করা বা মানুষের মধ্যে প্রচার করা, এটা অরিজিনালি তারা দেশের জন্য যারা করে, তারা কখনোই জোরপূর্বক মুক্তিযোদ্ধা হয়ে বাই করবে না। এই জন্যই রাজনীতিকটা আরও অস্থিরতার মধ্যে পড়ে গেছে, শুধু এই বানানো কিছু মুক্তিযোদ্ধা দিয়ে। আজকের তরুণদের জন্য আপনি কি বার্তা দিতে চান, বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা স্বাধীনতা বা গণতন্ত্রকে খুব সাধারণ ও নিশ্চিত ধরে নেয়? আমি আসলে অনেক কষ্ট লাগে এখন তরুণদের আমি কি বার্তা দিব। এখন তরুণরা অনেক জানে, অনেক বুঝে, কিন্তু বাস্তব যেটা আমরা দেখেছি, আমরা যে নিজের চোখে দেখা, যে এটা ফিল করেছি এবং চাক্ষুষ আমরা প্রমাণ দেখেছি চোখের সামনে, আমরা মানুষ যে কত স্বাধীনতার জন্য গণতন্ত্র এক ছিল, শুধু বাংলাদেশ এক ছিল, এবং সেটা এখন নাই। এখন তরুণদের মধ্যে এটা দিতে গেলে তাদেরকে এটা নিয়ে ভিতরে একদম বুঝতে হবে। আমার 71 নিয়ে স্টাডি করতে হবে, অনেক বই আছে, জানতে হবে, প্রবীণদের কাছ থেকে শিখতে হবে, শুনতে হবে, এটা হয়েছিল, এটা কেমন হয়েছিল, এবং তাদের ভিতর থেকে একদম জিনিসগুলা ফিল করতে হবে যে আমি নিজে যুদ্ধ করছি, মনে করছি।
আর সবার মধ্যে এটা আছে তা না, কিছু কিছু হয়তো আছে যে ভালো, এটা বুঝতে পারে, করতে পারে, কিন্তু স্বাধীনতা জিনিসটাকে তো এত সহজ কালার না। করে ফেলা হয়েছে। আমরা নিজেরাই আসলেও কিছু 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 লোক এর ভিতরে ঢুকে গেছে, যার জন্য এটাকে মানে গণতন্ত্রকে নিশ্চিত নিশ্চিহ্ন করার জন্য অনেক চেষ্টা করতেছে। কিন্তু এখন আসলে তরুণদের আমার বলার এত বেশি বলার আছে, আমি এখন আর এত কিছু বলতে পারতেছি না। তাদের স্টাডি করতে হবে এবং জানার ইচ্ছা, মানসিকতা তাদের অনেক ইচ্ছাটা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আর কিছু বলার নাই আমার।